হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু বায়োসোর্স। দেখো, আমরা কোষের গঠন এবং কার্যের যে চ্যাপ্টারটা শুরু করেছিলাম, আজকে তার আমাদের 2 নম্বর ক্লাস। প্রথম ক্লাসে আমরা কি করেছিলাম, কোষের ইন্ট্রোডাক্টরি পার্ট দেখেছিলাম। সেখানে আমরা দেখেছিলাম যে কোষ কী, কোষের গঠন কীরকম হয়, কোষ কী কী নিয়ে তৈরি। আজকে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে কোষ পর্দা বা প্লাজমা পর্দা। দেখো, আমরা যদি একটু রিমাইন্ড করে নিই তাহলে মনে রাখবে, আমরা যে কোষ দেখেছিলাম, কোষের ভিতরে একটা যে তরল ধাত্রটা দেখেছিলাম, সেই তরল ধাত্রটাকে আমরা কি বলেছিলাম, সেই তরল ধাত্রটাকে আমরা বলেছিলাম সাইটোসল, তাই তো? এখন দেখো, এই তরল ধাতুটার সাথে যদি তুমি কোষীয় অঙ্গাণুকে যোগ করে দাও, বিভিন্ন লাইক মাইটোকন্ড্রিয়া, গোলগি বডি, প্লাস্টিড, এক্সট্রা যে সমস্ত আছে আর কি কোষীয় অঙ্গাণু, কিন্তু নিউক্লিয়াস বাদে, তখন সেটাকে আমরা বলেছিলাম সাইটোপ্লাজম। অর্থাৎ সাইটোসলের সাথে যদি তুমি নিউক্লিয়াস বাদে বাকি সমস্ত কোষীয় অঙ্গাণুকে যোগ করে দাও, তাহলে এটাকে আমরা কি বলবো, সাইটোপ্লাজম। এখন তুমি সাইটোপ্লাজমের সাথে নিউক্লিয়াসকে অ্যাড করে দাও, তাহলে কি হয়ে যাবে, প্রোটোপ্লাজম। এখন এই প্রোটোপ্লাজমের বাইরে যে আবরণটা থাকে, তখন এটাকে আমরা কি বলবো, একটা প্রোটোপ্লাস্ট, বা আমরা এটা কি বলেছিলাম, একটা কোষ। এবারে এই আবরণের বাইরেও আরেকটা আবরণ থাকে, সেটা হচ্ছে কোষ প্রাচীর, যেটা শুধুমাত্র উদ্ভিদ কোষে থাকে। তাহলে এখন যদি আমরা কোষ পর্দা বা প্লাজমা পর্দার কথা যদি বলি, তাহলে আমরা কি বলতে পারি, দেখো প্রোটোপ্লাজমের বাইরে যে পাতলা আস্তরণটা থাকে, তাই তো? তাহলে এক কথায় দেখো, আমি এখানে এটা দিয়ে শুরু করছি যে আমরা বলতে পারি যে প্রোটোপ্লাজমের বাইরে দেখো কি হয়, আমরা বলতে পারি দেখো প্রোটোপ্লাজমের প্রোটোপ্লাজমের বাইরে অবস্থিত পাতলা সজীব স্থিতিস্থাপক ত্রিস্তরীয় আবরণ। তাহলে এক কথা আমরা কোষ পর্দাকে দেখো বলতে পারি যে এটা হচ্ছে আমাদের প্রোটোপ্লাজমের বাইরে। প্রোটোপ্লাজমের কনসেপ্ট আগের ক্লাসে সবার হয়ে গেছে আশা করি। প্রোটোপ্লাজমের বাইরের যে অবস্থিত একটা কি পাতলা সজীব স্থিতিস্থাপক ত্রিস্তরীয় আবরণ। দেখো, ত্রিস্তরীয় তার কারণটা আমরা আজের ক্লাসেই বুঝতে পারবো যে এখানে কি হয় না, প্রোটিন, লিপিড এবং প্রোটিন, এই 3টা স্তর মিলে পরে কোষ পর্দাটা গঠিত হয়। সেটা আমরা আজকের ক্লাসে সামনে গিয়ে দেখবো এখনই যে কেন ত্রিস্তরীয় বলা হয়। আপাতত মনে রাখো যে প্রোটোপ্লাজমের বাইরে অবস্থিত পাতলা সজীব স্থিতিস্থাপক ত্রিস্তরীয় আবরণ হচ্ছে কি, এই কোষ পর্দা। দেখো, এই যে কোষ পর্দা, এই কোষ পর্দা কিন্তু অত্যন্ত পাতলা হয়, ঠিক আছে? এর যদি আমরা থিকনেসের কথা বলি, দেখো এর যদি আমরা থিকনেসের কথা বলি, তাহলে মনে রাখবে এর থিকনেস মোটামুটি আমরা বলতে পারি 5 to 9 ন্যানোমিটার কিন্তু হয় এর থিকনেস। ক্লিয়ার? একদম পাতলা, ঠিক আছে? এখন এই যে কোষ পর্দা, এই কোষ পর্দা মেনলি 3টা উপাদান নিয়ে গঠিত। সেই 3টা উপাদান কে কে? একটা হচ্ছে প্রোটিন, একটা হচ্ছে লিপিড, আর একটা হচ্ছে কার্বোহাইড্রেট। তাহলে এক কথা আমি বলতে পারি দেখো, যে ইহা অর্থাৎ কোষ পর্দা, ইহা প্রোটিন, লিপিড এবং শর্করার সংমিশ্রণে গঠিত। তাহলে দেখো, এক কথায় আমি কি বলতে পারি না, এক কথা আমরা বলতে পারি যে এটা কি হয় না, এটা প্রোটিন, লিপিড এবং শর্করার যে সংমিশ্রণ সেটাতে গঠিত হয়। এখন দেখো, এদের যে এই সংমিশ্রণটা, ঠিক আছে, কার? প্রোটিন, লিপিড এবং শর্করা, যেটা মিলে পড়ে কোষ পর্দাটাকে গঠিত করে, এই সংমিশ্রণটা কিন্তু মনে রাখবে ডাইনামিক। এটা কিন্তু ডাইনামিক। কেন ডাইনামিক? কারণ এটা চেঞ্জিং হয়, এটা চেঞ্জিং। অর্থাৎ তুমি একটা কোষ পর্দার মধ্যে প্রোটিন, লিপিড বা শর্করার যে অবস্থান, সেটা কিন্তু ফিক্স পাবে না, চেঞ্জেবল হয়। তার জন্য এদের সংমিশ্রণটা অবশ্যই কি, এটা ডাইনামিক অর্থাৎ চেঞ্জিং। এর সাথে সাথে আর একটা কথা মনে রাখবে যে এই যে কোষ পর্দা, এই কোষ পর্দাকে যদি তুমি দেখতে চাও, তাহলে কিন্তু সেটা তুমি লাইট মাইক্রোস্কোপে দেখতে পাবে না। তাহলে এক কথায় তুমি এখানে লিখে রাখবে যে কোষ পর্দা লাইট মাইক্রোস্কোপে দৃশ্যমান নয়। ক্লিয়ার? তাহলে এই ছিল আমাদের কোষ পর্দার প্রথমে প্রিলিমিনারি একটা ধারণা।
তাহলে আমি একবার রিভিশন করে দিচ্ছি যে আমাদের প্রোটোপ্লাজমের বাইরে যে একটা পাতলা আস্তরণ থাকে, যেটা ত্রিস্তরীয়, যেটা স্থিতিস্থাপক, যেটা পাতলা, যে সজীব আবরণ থাকে, সেটা হচ্ছে কি কোষ পর্দা, জাস্ট নেক্সট টু প্রোটোপ্লাজম, প্রোটোপ্লাজমের বাইরে। অর্থাৎ আমাদের কোষের ভিতরে যে বা সাইটোপ্লাজম, নিউক্লিয়াস বাদ দিয়ে যদি বলো তাহলে সাইটোপ্লাজম, যে বাইরে যে আবরণটা আছে সেটা হচ্ছে তোমার কোষ পর্দা। এখন দেখো এটা অত্যন্ত পাতলা, এর যদি থিকনেস দেখো 5 to 9 মোটামুটি ন্যানোমিটার হয়। কোষ পর্দা মেনলি মনে রাখবে প্রোটিন, লিপিড এবং শর্করা এই তিনটার সংমিশ্রণে গঠিত হয়। এবার কেমনভাবে এদের অবস্থান থাকে, প্রোটিন, লিপিড এবং শর্করার অবস্থান, সেটা আমরা দেখব, ঠিক আছে। আচ্ছা, এদের সংমিশ্রণটা অবশ্যই ডাইনামিক অর্থাৎ চেঞ্জিং, এদের অবস্থান কিন্তু কোষ পর্দার মধ্যে ফিক্স নয়, চেঞ্জ হয়। আর তার সাথে সাথে আমি আরেকটা কথা বললাম যে কোষ পর্দাকে কিন্তু তুমি লাইট মাইক্রোস্কোপে দেখতে পাবে না, একে দেখতে গেলে তোমাকে ইলেকট্রন মাইক্রোস্কোপের ব্যবহার করতে হবে। আশা করি এতদূর পর্যন্ত সকলের ক্লিয়ার। এখন দেখো তাহলে আমরা যদি দেখি যে একটা কোষ পর্দা, সেই কোষ পর্দা অ্যাকচুয়ালি কি নিয়ে তৈরি হয় সেটা এখনই দেখলে, অর্থাৎ এর যদি আমরা উপাদানের দিকে একটু নজর দিই তাহলে দেখো আমরা দেখতে পাবো যে কোষ পর্দার মধ্যে মেনলি তুমি যদি দেখো তিনটা উপাদান নিয়ে গঠিত হয়। কোষ পর্দা মেনলি তিনটা উপাদান নিয়ে গঠিত হয়। কি কি দেখো, একটা আমরা পেয়েছি সেটা হচ্ছে লিপিড, একটা হচ্ছে সেটা হচ্ছে প্রোটিন, আরেকটা হচ্ছে শর্করা, এই তিনটা উপাদান নিয়ে আমরা বলতে পারি যে কোষ পর্দা গঠিত হয়। ক্লিয়ার? তাহলে এই তিনটা উপাদানকে যদি আমরা একটু দেখে নিই তাহলে আমাদের কোষ পর্দার গঠনটা বুঝতে মোটামুটি ইজি হয়ে যাবে, তাই তো? দেখো, আচ্ছা এখানে যদি পার্সেন্টেজের কথা বলি তাহলে সবচেয়ে বেশি থাকে প্রায় প্রোটিন, মোটামুটি প্রায় বলতে পারো 50%-এর মতো, লিপিড থাকে তারপরে 40%-এর মতো, আর শর্করা থেকে অল্প পরিমাণ প্রায় 2 to 8 या 10%-এর মতো। ওকে, চলো এখন যদি আমি এই কোষ পর্দার মধ্যে লিপিডের কথাকে যদি ধরি, পার্টিকুলার যদি আমি লিপিডের কথাকে ধরি, দেখো পার্টিকুলার আমি যদি লিপিডের কথাকে ধরি তাহলে মনে রাখবে যে কোষ পর্দার মধ্যে মেনলি লিপিড তিন ধরনের পাওয়া যায়, সেই তিন ধরনের লিপিড কি কি দেখো, প্রথমে পাওয়া যায় সেটা হচ্ছে ফসফোগ্লিসারাইড। এক নম্বর যে লিপিডটা পাওয়া যায় সেটা হচ্ছে ফসফোগ্লিসারাইড, ক্লিয়ার? চলো আরেকটা পাওয়া যায় সেটা হচ্ছে স্পিঙ্গোলিপিড, আরেকটা যেটা পাওয়া যায় সেটা হচ্ছে স্পিঙ্গোলিপিড, আরেকটা যেটা পাওয়া যায় সেটা হচ্ছে স্টেরল। এটা বাদ দিও, আরেকটা যেটা পাওয়া যায় সেটা হচ্ছে স্টেরল। এই তিনটা লিপিড পাওয়া যায়, ঠিক আছে? দেখো তাহলে মনে রাখবে তিন ধরনের লিপিড কোষ পর্দাতে পাওয়া যায়, কি কি? একটা হচ্ছে ফসফোগ্লিসারাইড, একটা হচ্ছে স্পিঙ্গোলিপিড, আর একটা হচ্ছে স্টেরল। ঠিক আছে, এবার কোনটা কি অবস্থায় থাকে এবং কিভাবে থাকে সেটা আমরা দেখব, ঠিক আছে? চলো দেখা যাক। প্রথমে আমরা যদি ফসফোগ্লিসারাইডকে দেখেছি কেমন ভাবে থাকে বা তার গঠন কি, তাহলে ব্যাপারটা কি দেখো, আমরা প্রথমে যদি ফসফোগ্লিসারাইডকে দেখি তাহলে প্রথমে বা আমরা ফসফোলিপিড যদি বলি তাহলে প্রথমে যদি আমরা ফসফোগ্লিসারাইডকে যদি আমরা দেখি, তাহলে দেখো এখানে যদি আমরা প্রথমে দেখি এটা কি বলতো, এটা হচ্ছে ফসফো, দ্যাটস মিনস ফসফেট গ্রুপ। এটার মানে কি? এটার মানে হচ্ছে ফসফেট গ্রুপ, তাই তো? এটার মানে হচ্ছে ফসফেট গ্রুপ, ক্লিয়ার? আচ্ছা এরপরে কি আছে দেখো, গ্লিসারাইড। এরপরে কি আছে দেখো, ফসফেট গ্রুপ আছে, তার সাথে কি আছে? গ্লিসারাইড, অর্থাৎ যেটাকে আমরা কি বলবো, গ্লিসারল, বা যেটাকে আমরা বলতে পারি গ্লিসারল। অর্থাৎ দেখো এখানে কি হচ্ছে, গ্লিসারল আছে, ফসফেট আছে, বা এটাকে আমরা ফসফোলিপিডও বলতে পারি, ঠিক আছে? ফসফোগ্লিসারাইড। দেখো এর যদি আমরা একটু স্ট্রাকচারের দিকে নজর দিই তাহলে আমাদের কাছে ব্যাপারটা অনেক ইজি হয়ে যাবে স্ট্রাকচারটা পড়ার সময়। দেখো আমরা যদি গ্লিসারলের কথা বলি, ভালো করে দেখো, আমরা যদি এখানে গ্লিসারলের কথা বলি তাহলে দেখো গ্লিসারল কীরকম হয়, তাহলে আমরা দেখতে পারি এখানে গ্লিসারল হয়, দেখো CH2OH
CH2OH, এটা হচ্ছে একটা গ্লিসারল। ক্লিয়ার? দেখো এটা বুঝতে আশা করি অসুবিধা নেই, এখানে আমরা কোনো ডিটেলসে কেমিস্ট্রি পড়ছি না, আমরা জাস্ট বলছি যে একটা গ্লিসারল কীরকম দেখতে হয়, এটা সকলেই মনে রাখতে পারবে। ঠিক আছে, জাস্ট একবার না দেখে পরে সবাই মনে মনে কল্পনা করো, CH2OH, CHOH, CH2OH, কোনো অসুবিধা নেই। এখন দেখো এর সাথে ফ্যাটি অ্যাসিড যোগ হয়, এর সাথে কে যোগ হয় না, এর সাথে ফ্যাটি অ্যাসিড যোগ হয়। ফ্যাটি অ্যাসিড কীরকম হয় দেখো, আমি যদি কালারটা চেঞ্জ করে নিই, মনে করো এটা হচ্ছে ফ্যাটি অ্যাসিড। ফ্যাটি অ্যাসিড কীরকম হয় দেখো, C+O OH, এবং এটা হচ্ছে ভেরিয়েবল। চলো আমি এটাকে R1 লিখে দিচ্ছি। ভেরিয়েবল বলতে অর্থাৎ এখানে কার্বনের সংখ্যা ভেরিয়েবল বলে, ফ্যাটি অ্যাসিডের যে চেন এখানে কার্বনের সংখ্যা ভেরিয়েবল। কোনো কোনো ফ্যাটি অ্যাসিডে তুমি 16টাও কার্বন পাতে পারো, কোনো কোনো ফ্যাটি অ্যাসিডে তুমি 18টাও কার্বন পাতে পারো। ঠিক আছে, যাক তাহলে এটা হচ্ছে ভেরিয়েবল, তার জন্য আমি R1 লিখছি। চলো, কিন্তু এটা তো কমন, সি এখানে আছে, ও এখানে আছে, OH, তাহলে এটা একটা ফ্যাটি অ্যাসিড ওর সাথে অ্যাড আছে। চলো এখানেও একটা ফ্যাটি অ্যাসিড আছে, মনে করো সেম, এখানেও একটা ফ্যাটি অ্যাসিড আছে। চলো এটাকে আমি ধরে নিচ্ছি R2, কারণ ভেরিয়েবল বটে। ক্লিয়ার? এখন এখানে তার সাথে কে থাকবে, ফসফেট থাকবে। তাহলে দেখো এটা হচ্ছে গ্লিসারল, এটা হচ্ছে ফ্যাটি অ্যাসিড মানে লিপিড হচ্ছে, তার সাথে এখানে একটা ফসফেট থাকবে, তবে গিয়ে আমার কি হবে, ফসফোলিপিড। তাহলে এখানে মনে করা হচ্ছে একটা ফসফেট, তারও আমি কালারটা চেঞ্জ করে নিচ্ছি, বলো ফসফরিক অ্যাসিড আছে। তাহলে এখানে কি আছে, এখানে আছে ফসফরিক অ্যাসিড। দেখো এখানে আছে ফসফরিক অ্যাসিড, এখানে আছে ফসফরিক অ্যাসিড। ক্লিয়ার? তাহলে দেখো আমি আরেকবার রিভিশন করছি, CH2OH, CHOH, CH2OH কে গ্লিসারল। আচ্ছা এখানে যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে একটা ফ্যাটি অ্যাসিড, এটা হচ্ছে একটা ফ্যাটি অ্যাসিড, তাই তো? এখন এখানে কি আছে, এখানে আছে একটা ফসফরিক অ্যাসিড। এখন দেখো কি হবে, একটা কথা সবসময় মনে রাখবে যে যখন এই দুজনের মধ্যে বন্ড হবে, কার, গ্লিসারলের সাথে ফ্যাটি অ্যাসিডের মধ্যে যখন বন্ড হবে, সবসময় একটা কথা মাথায় রাখবে যে স্ট্রং অ্যাসিড বন্ডের সময় সে কি করে না, হাইড্রোজেনকে শেয়ার করে। যেটা স্ট্রং অ্যাসিড সে সব সময় বন্ডের সময় কাকে শেয়ার করে, হাইড্রোজেনকে শেয়ার করে। তাহলে দেখো অ্যাকচুয়ালি শেয়ার কথা বলবো না, মানে যখন এখানে বন্ড হবে তখন এখান থেকে জল বার হবে, এখানে যখন বন্ড হবে তখন এখান থেকে জল বার হবে। তো যেটা স্ট্রং অ্যাসিড তার কাছ থেকে কে যাবে, হাইড্রোজেন, স্ট্রং এর কাছ থেকে কে যাবে, হাইড্রোজেন। তাহলে এখানে কি হবে, এখান থেকে H যাবে আর ফ্যাটি অ্যাসিডের থেকে OH যাবে। ক্লিয়ার? এখানেও সেম, এখান থেকে H যাবে আর ফ্যাটি অ্যাসিড থেকে OH যাবে। আশা করি ব্যাপারটা ক্লিয়ার, আশা করি ব্যাপারটা ক্লিয়ার। কিন্তু দেখো ফসফরিক অ্যাসিডের ক্ষেত্রে ব্যাপারটা কি হবে, ফসফরিক অ্যাসিডের ক্ষেত্রে ব্যাপারটা এখানে গ্লিসারল থেকে যাবে OH এবং ফসফরিক অ্যাসিড থাকবে H। তাহলে এখানে কি হচ্ছে, OH মিলে পরে কি হচ্ছে, OH মিলে পরে এখান থেকে এখনো জল বাইরে বার হয়ে যাচ্ছে। চলো তাহলে এখানে আমার আলটিমেটলি কি দাঁড়ালো স্ট্রাকচারটা, তাহলে দেখো কালার কিন্তু কেউ চেঞ্জ করবে না, তাহলে তুমি পুরো ব্যাপারটা বুঝতে পারবে যে কার সাথে কে কোন পজিশনে অ্যাড হচ্ছে। ঠিক আছে, অতএব কালার অবশ্যই কিন্তু যেটা যে কালার করেছো সেই কালারই করবে। দেখো আমি গ্লিসারল করেছি এখানে ব্ল্যাক কালারে, তাহলে দেখো আমি এখানে কি করছি, CH2 এখানে শেয়ার করছে কোনটা, CH2 ওটা, তার সাথে দেখো এখানে কি আছে, CH তার কোনটা শেয়ার করছে, O, আর এখানে কি আছে CH2 তার শেয়ার হচ্ছে কোনটা, পুরো OH, এখানে পুরো OH-টাই চলে যাচ্ছে, তাই তো, এখানে পুরো OH-টাই চলে যাচ্ছে। তাহলে দেখো এখানে যদি বলি তাহলে ফ্যাটি অ্যাসিডের এখানে কার সাথে যোগ হচ্ছে, C, দেখো H আর OH মিলে পরে তো বার হয়ে গেছে জল। তাহলে দেখো এখানে রয়েছে কি, তাহলে O এর সাথে রয়েছে C, এখানে যা আছে রেখে দাও R1। ক্লিয়ার? এখানে দেখো গ্লিসারলের O আছে, এখানে তার সাথে যোগ হবে ফ্যাটি অ্যাসিডের C, বাকি যা আছে রেখে দাও। চলো ক্লিয়ার? বাট এখানে দেখো এখানে CH2 তার গ্লিসারলের পুরো OH-টাই কিন্তু এখানে কি হয়েছে, জলের সাথে বার হয়ে গেছে। তাহলে এখানে কি হবে, যে ফসফরিক অ্যাসিড সেই ফসফরিক অ্যাসিডের এখানে O আছে। এবারে দেখো এই যে যেটা ফসফরিক অ্যাসিড, তাহলে অ্যাসিডের টেন্ডেন্সি কি থাকে, হাইড্রোজেন ডোনেট করা, অ্যাসিডের টেন্ডেন্সি কি থাকে, হাইড্রোজেন ডোনেট করা। তাহলে এই যদি হাইড্রোজেন ডোনেট করে তাহলে এখানে কি থাকবে, O নেগেটিভ নেগেটিভ। ক্লিয়ার? তাহলে এখানে দেখো যেটা ফসফরিক অ্যাসিড ছিল সে কি করলো না, তার হাইড্রোজেনকে ডোনেট যখন করে দিল, তাহলে দেখুন এখানে কি হয়ে গেলো, তার মধ্যে দেখো
আয়ন হয়ে গেল, নেগেটিভ আয়ন। তাহলে বলতে পারি এখানে একটা দেখো পোলের সৃষ্টি হলো, কি কি, নেগেটিভ পোল আর পজিটিভ পোল। তাহলে এক কথা আমরা বলতে পারি এখানে যে ফসফেটটা হয়ে গেল এটা এখন কি হয়ে গেল, পোলার হয়ে গেল। তাহলে দেখো এই যে ফসফেট যার কথা আমরা বলছি এখন, এই যে ফসফেট যার কথা আমরা বলছি, তাহলে এই ফসফেটটা এখন কি হয়ে গেল, এটা হয়ে গেল এখন পোলার। তাহলে যেটা ফসফেট এটা হলো পোলার। পোলার মানে কি না, এমন একটা মলিকুল যার দুটো ইলেকট্রিক ডাইপোল থাকে, এমন একটা মলিকুল যার দুটো ইলেকট্রিক ডাইপোল থাকে, একটা পজিটিভ আর একটা হচ্ছে নেগেটিভ। তাহলে এখানে দেখো যে ফসফেট আয়ন, সেখানে দেখো এখানে কি হলো, যখনই হাইড্রোজেনকে সে ডোনেট করলো সেখানে ও মাইনাস হয়ে গেল। তাহলে এখানে কি হচ্ছে, নেগেটিভ পোল এবং পজিটিভ পোল দুটোই থাকছে, তাহলে এটা হচ্ছে কি, এটা হচ্ছে একটা পোলার মলিকুল। ক্লিয়ার? এখন দেখো পোলার মলিকুল সবসময় অ্যাট্রাকটিভ হবে পোলার মলিকুল দ্বারা, পোলার মলিকুল সবসময় অ্যাট্রাকটিভ হবে পোলার মলিকুল দ্বারা, তাই তো? আর ওয়াটার কি বটে, ওয়াটারও একটা পোলার মলিকুল। তাহলে মনে রাখবে এখানে কি করবে, এ হাইড্রোজেনের প্রতি এর একটা আকর্ষণ থাকবে, কার, পোলার মলিকুলের। আর যার, সরি হাইড্রোজেন বলছি, জলের প্রতি, ওকে, জলের প্রতি একটা আকর্ষণ থাকবে। আর যার জলের প্রতি আকর্ষণ থাকে তাকে আমরা কি বলি, তাকে আমরা বলি হাইড্রোফিলিক। তাকে আমরা কি বলি, হাইড্রোফিলিক। ক্লিয়ার? কিন্তু দেখো উপরের যদি তুমি স্ট্রাকচার দেখো, সেখানে কিন্তু এই যে লিপিডটা যার কথা আমরা বলছি, এখানে কিন্তু এরকম কোনো ডাইপোলের ব্যাপার নেই। এখানে দেখো কোনো ডাইপোলের ব্যাপার নেই। তার মানে এই যে স্ট্রাকচারটা তুমি পেয়েছো, এই যে স্ট্রাকচারটা তুমি পেয়েছো, যেটাকে তুমি লিপিড টেল বলে দাও ইয়া লিপিড বলে দাও, যাই বলো তুমি, লিপিড টেল বলো ইয়া লিপিড বলো, যাই বলো, এর মধ্যে কিন্তু তুমি পোলারিটির কোনো ব্যাপার পাচ্ছ না। ঠিক আছে? আর মনে রাখবে যার মধ্যে পোলারিটির ব্যাপার থাকে না, তাহলে সে জলের প্রতি আকর্ষণ নয়, তার জলের প্রতি ভয় থাকে। সে কি হয়, সে হয় হাইড্রোফোবিক। তাহলে সে কি হয়, সে হয় হাইড্রোফোবিক, সে হয় হাইড্রোফোবিক। ক্লিয়ার? তাহলে এখান থেকে তুমি একটা জিনিস ক্লিয়ার হয়ে গেলে যে ফসফোগ্লিসারাইড কিভাবে গঠিত হয়। এবং দেখো এই যে স্ট্রাকচারটা, এই স্ট্রাকচারটাকে যদি আমি ওভার একটা ভিউ দিই, ওভারঅল একটা যদি ভিউ দিই, তাহলে মনে রাখবে এই স্ট্রাকচারটাকে যদি আমি একটা ওভারঅল ভিউ দিই, তাহলে মনে রাখবে যেটা ফসফেট, সেই ফসফেটটাকে চলো আমি করছি, সেই ফসফেটটাকে আমি করছি এইভাবে, এটা মনে করো হচ্ছে ফসফেট। ক্লিয়ার? এটা কি পোলার। তার সাথে যে লিপিড টেল আছে, তার সাথে যে লিপিড টেল আছে সেটাকে আমি এইভাবে করছি, চলো এটা মনে করো লিপিড টেল। তাহলে এটাকে কি বলবো আমরা, এটাকে আমরা বলবো এক কথায় হেড। আর দেখো এটাকে আমরা এক কথায় কি বলবো, এটাকে আমরা বলবো টেল। আর এই পুরোটা একটা কি বটে, এটা হচ্ছে একটা ফসফোলিপিড, যার এটা দেখো কি, এটা হচ্ছে ফসফেট, আর নিচের যে দুটো টেল দেখতে পাচ্ছ এটা হচ্ছে লিপিড টেল। এবার মনে রাখবে এই যে হেড যেটা, এই হেডটা কি হচ্ছে, এ সবসময় কি হেডটা না, হেডটা তোকে এইমাত্র কোনো পোলার ফসফেট মানে কি হাইড্রোফিলিক ফিল, অর্থাৎ জলের প্রতি তার আকর্ষণ আছে। তাহলে এটা হচ্ছে কি, এটা হচ্ছে জলাকর্ষী, বা এটাকে আমরা বলতে পারি কি হাইড্রোফিলিক। তাহলে এটা কি, এটা হচ্ছে আমার হাইড্রোফিলিক, এটা হচ্ছে হাইড্রোফিলিক। কিন্তু দেখো যেটা টেল এখানে যেটা দেখিয়েছি সেটা কি, সেটা হচ্ছে হাইড্রোফোবিক। সেটা কি, সেটা হচ্ছে দেখো সেটা হচ্ছে হাইড্রোফোবিক। আশা করি ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। তাহলে একটা যদি তুমি ওভারঅল ফসফোগ্লিসারাইডের স্ট্রাকচার দেখো, তাহলে আমরা এইভাবে তার স্ট্রাকচারটাকে ওভারঅল উপর থেকে যদি দেখি, তাহলে এইভাবে তার স্ট্রাকচারটা আমরা করব। কিন্তু ইন্টারনালি যদি মলিকুলার লেভেলে গিয়ে পরে যদি দেখো, তাহলে দেখতে পাবে একটা ফসফোগ্লিসারাইডের স্ট্রাকচার এরকম হয়। ক্লিয়ার? আশা করি কারো কোনো কোশ্চেন নেই, তাই তো? চলো এবারে দেখো এই যে ফসফোগ্লিসারাইড, এই ফসফোগ্লিসারাইডগুলো কোষপর্দার মধ্যে যখন গঠন সৃষ্টি করে তখন তারা কেমনভাবে থাকে। তার আগে আরেকটা কনসেপ্ট এখানে দেখে নাও, তার আগে আরেকটা কনসেপ্ট এখানে দেখে নাও। দেখো এই যে আমরা ফসফোগ্লিসারাইড বা যে ফসফোলিপিডকে আমরা পেলাম, এই ফসফোলিপিডকে যদি মনে করো আমরা একটা জলের সাথে যোগ করি, দেখো তার আগে আরেকটা কথা বললি, ফসফোলিপিডের লাস্টবার বলছি, ফসফোলিপিডের যেটা হেড সেটা হচ্ছে হাইড্রোফিলিক, অর্থাৎ তার জলের প্রতি আকর্ষণ থাকবে, কিন্তু তার যে টেল সেটা হচ্ছে হাইড্রোফোবিক, অর্থাৎ তার জলের প্রতি বিকর্ষণ থাকবে। ক্লিয়ার? এখন আমি কি করছি, মনে করো যদি আমি একটা পাত্রে জল নিয়ে পড়ে, সাপোজ আমি মনে করো একটা পাত্রে জল নিয়ে পড়ে কিছু ফসফোলিপিডকে যোগ করে দিচ্ছি। সাপোজ মনে করো আমি একটা এখানে পাত্র নিচ্ছি, সে পাত্রে আমি জল নিচ্ছি, এবং এখানে যদি মনে করো আমি সাপোজ এই যে ফসফোলিপিড, এই ফসফোলিপিড কিছু অ্যাড করে দিচ্ছি।
মনে করো এগুলো হচ্ছে ফসফোলিপিড। আচ্ছা, তুমি যদি এখানে ফসফোলিপিডকে অ্যাড করে দাও, তাহলে ফসফোলিপিডের হেডগুলো জলের অ্যাটাচে আসবে, ফসফোলিপিডের হেডগুলো জলের অ্যাটাচে আসবে, বাট তাদের যে টেলগুলো তারা কিন্তু জলের দিকে আসবে না। কেন? টেলগুলো হচ্ছে হাইড্রোফোবিক। ফোবিক মানে ভয়, ফোবিয়া আছে, জলের প্রতি ভয়, দ্যাটস মিন জলের বিকর্ষণ। ঠিক আছে? তাহলে দেখো, তাহলে একটা যদি তুমি পাত্রে জল নিয়ে পরে কিছু ফসফোলিপিডের মলিকুলকে এইভাবে যোগ করে দাও হাইপোথেটিক্যালি, তাহলে দেখো কি হবে, এদের হেডগুলো জলের অ্যাটাচে থাকবে, কারণ তারা হচ্ছে হাইড্রোফিলিক, বা টেলগুলো হাইড্রোফোবিক, তার জন্য জল থেকে দূরে থাকবে। এখন আমি কি করলাম দেখো, আমি যদি গোটা পাত্রটার মধ্যে মিশিয়ে দিলাম, পুরো লিপিডগুলোকে একসাথে মিশিয়ে দিলাম জলের মধ্যে, মনে করো জলের মধ্যে পুরো লিপিডগুলোকে ভালোভাবে সংমিশ্রণ করে দিলাম, তখন লিপিডগুলো কি হবে দেখো, তখন এই ফসফোলিপিডগুলো তারা নিজেদের মধ্যে এমন একটা সজ্জায় সজ্জিত হবে যাতে হেডগুলো জলের অ্যাটাচে থাকে এবং টেলগুলো জল থেকে দূরে থাকে। তাহলে তখন তারা কেমনভাবে থাকবে দেখো, মনে করো এটা হচ্ছে হেড, এটা হচ্ছে তার টেল, তারপরে এখানে হেড, এটা হচ্ছে তার টেল, তারপরে মনে করো এখানে আছে হেড, এটা হচ্ছে তার টেল, তারপরে মনে করো এখানে হচ্ছে হেড, এটা হচ্ছে তার টেল, তারপরে মনে করো এখানে আছে হেড, এটা হচ্ছে তার টেল, তারপর মনে করো এখানে আছে হেড, এটা হচ্ছে তার টেল। তার মানে অ্যাকচুয়ালি জিনিসটা কিরকম হলো দেখো, আমার বাইরে কি আছে, বাইরে ওয়াটার মলিকুল আছে, ঠিক আছে, বাইরে জল আছে। এখন দেখো এই জলের অ্যাটাচে কে চলে এলো, জলের অ্যাটাচে প্রত্যেকটা লিপিডের হেড চলে এলো, কিন্তু লিপিডের যে টেলগুলো যেগুলো কি বটে, যেগুলো হচ্ছে হাইড্রোফোবিক, তারা দেখো তারা নিজেদের মধ্যে সংবদ্ধ হয়ে পড়ে, তারা জল থেকে দূরে থাকার চেষ্টা করছে। তাহলে এই যে একটা স্ট্রাকচার তৈরি করলো, এই স্ট্রাকচারটাকে বলা হয় মিসেলি। এই যে একটা স্ট্রাকচার তৈরি করছে, এই স্ট্রাকচারটাকে বলা হয় মিসেলি। ক্লিয়ার? তাহলে যদি তুমি কিছু ফসফোলিপিডকে একটা জলের সংমিশ্রণে যদি এনে দাও, তাহলে কিন্তু সেই ফসফোলিপিডগুলো নিজেদের মধ্যে একটা স্ট্রাকচার তৈরি করবে। কিভাবে করবে না, জলের অ্যাটাচে তাদের হেডগুলো থাকবে আর টেলগুলো জল থেকে এমনভাবে নিজেদেরকে সাজাবে, তারা জল থেকে নিজেদেরকে সরিয়ে নেবে টেলগুলো। কিন্তু এরকম যে একটা স্ট্রাকচার করবে, এটাকে আমরা কি বলবো, এটাকে আমরা বলবো মিসেলি। চলো, আশা করি ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেছে। তাহলে দেখো ফসফোল আমরা দেখেছি যে লিপিড 3 ধরনের, তার মধ্যে আমরা প্রথমে দেখলাম গ্লিসারলডেড কীরকম স্পেশালি, ঠিক আছে, এবং সেই ফসফোলিপিডের মধ্যে একটা ব্যাপার আমরা দেখলাম যে যদি তাকে জলের সংমিশ্রণে রাখা হয় তাহলে তার মধ্যে এরকম একটা স্পেশাল স্ট্রাকচার তৈরি হয়, যেটাকে আমরা কি বললাম মিসেলি। তাহলে দেখো উপাদানের মধ্যে পার্টিকুলারলি এখানে লিপিড বাদ দিয়েও, এখানে আমরা কি পেয়েছি, প্রোটিন পেয়েছি, তার সাথে আমরা কি পেয়েছি, শর্করা পেয়েছি। প্রথমে বলেছি উপাদান কি কি, তাহলে লিপিড বাদ দিয়েও এখানে কি কি থাকে দেখো একটু দেখে নাও। কি কি থাকে, এক থাকে প্রোটিন আর দুই থাকে শর্করা। এখন প্রোটিন আর শর্করা কেমনভাবে থাকে সেটা জানার আগে আমরা দেখে নিই, যদি একটা কোষ পর্দার যদি আমরা স্ট্রাকচার দেখি তাহলে দেখতে পাবো এই যে লিপিড, যে ফসফোলিপিডের কথাগুলো বললাম, এরা বাইলেয়ার ভাবে থাকে। কেন বাইলেয়ার থাকে তারও কারণ আমরা দেখবো। তাহলে যদি তুমি দেখো যে কোষ পর্দার স্ট্রাকচার, তাহলে সেই স্ট্রাকচারে তুমি দেখতে পাবে যে এই যে তুমি ফসফোলিপিডগুলো দেখলে, এই ফসফোলিপিডগুলো কীরকমভাবে থাকে দেখো। ফসফোলিপিডগুলো দেখো, ফসফোলিপিডগুলো এইভাবে অবস্থান করে, ফসফোলিপিডগুলো এইভাবে অবস্থান করে, অর্থাৎ এটাকে আমরা বলতে পারি লিপিড বাইলেয়ার। দেখো এটা হচ্ছে একটা লেয়ার, এটা হচ্ছে একটা লেয়ার, তাহলে দুটো লেয়ার, তাহলে এটাকে আমি বলতে পারি কি, এটাকে আমি বলতে পারি লিপিড বাইলেয়ার। ক্লিয়ার? এটা কিন্তু কোষ পর্দার মধ্যে লিপিডের বাইলেয়ার দেখতে পাওয়া যায়। এখন কোশ্চেন হচ্ছে লিপিডের বাইলেয়ার কেন প্রয়োজন হয়, তার কারণ দেখো, মনে করে এটা হচ্ছে তোমার একটা কোষ, সাপোজ এটা হচ্ছে তোমার একটা কোষ, কোষটা কি দ্বারা আবৃত আছে, কোষ পর্দা দ্বারা। দেখো কোষের বাইরে যদি দেখো তাহলে তুমি কি পাবে, অ্যাকোয়াস এনভায়রনমেন্ট অর্থাৎ ওয়াটার, আর কোষের ভিতর কি আছে সাইটোসল, সেখানেও তুমি কি পাবে, ওয়াটার পাবে। তাহলে একটা কোষের বাউন্ডারির যদি বাইরে দেখো সেখানেও ওয়াটার আছে, কোষের ভিতরে যদি দেখো সেখানেও ওয়াটার আছে। এখন দেখো এই লিপিডগুলো যদি এইভাবে থাকে, মনে করো সাপোজ এখানে লিপিডগুলো যদি এইভাবে থাকে, লিপিডগুলো যদি এইভাবে থাকে, তাহলে কি হচ্ছে বলো,
তাহলে এখানে কি হচ্ছে না, জলের সংস্পর্শে আসছে এখানে হেড লিপিডের, কোনো প্রবলেম নেই, বাট নিচে জলের সংস্পর্শে কে চলে আসছে, টেল, যেটা কিন্তু প্রবলেম আছে। তাহলে এই প্রবলেমটার থেকে দূর করার জন্য এখানে যদি আরেকটা স্তর করে দেওয়া হয় লিপিডের, যাদের হেডগুলো থাকবে নিচ দিকে এবং টেলগুলো থাকবে উপর দিকে, তাহলে কি হবে দেখো, উপর দিকে কোষের বাইরে ওয়াটার আছে, সেই ওয়াটার হেডের সাথে যোগ হচ্ছে, কোনো ব্যাপার নেই। আবার কোষের ভিতরে যে জল আছে সেও অ্যাটাচ হচ্ছে হেডের সাথে। তাহলে দেখো উপরের স্তরও ফসফোলিপিডের হেডের সাথে যোগ হচ্ছে, নিচের স্তরও ফসফোলিপিডের হেডের সাথে যোগ হচ্ছে, মাঝে মাঝে টেলগুলো কিন্তু জল থেকে সুরক্ষিত অবস্থায় আছে। এই জন্যই একটা কোষ পর্দার মধ্যে লিপিডের বাইলেয়ার দেখতে পাওয়া যায়। আশা করি ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেছে। এবার দেখো যদি তুমি এইভাবে লিপিডের বাইলেয়ার দেখো, তাহলে তার যে সাইডগুলো সেটা তো জলের অ্যাটাচ হবে, এই জায়গাগুলো, এখানে টেল আছে, এখানে টেল আছে। এই প্রবলেমটার থেকে দূর করার জন্য সেই ব্যবস্থাটা কি না, সেই ব্যবস্থাটা হচ্ছে আমাদের কোষ হয় সার্কুলার। তাহলে মনে করো আমাদের কোষ যদি সার্কুলার হয় এবং সার্কুলারের মধ্যে যদি মনে করো লিপিডের বাইলেয়ারগুলো থাকে এইভাবে, লিপিডের বাইলেয়ারগুলো এইভাবে থাকে, তাহলে লিপিডের সাইডে কোনো মতেই আর স্পেস থাকছে না ওয়াটার সংস্পর্শে আসার, কারণ রাউন্ড। এটা যদি রাউন্ড না হয়ে পরে লিনিয়ার হতো, তাহলে এই সাইডগুলো হয়তো জলের সংস্পর্শে আসার একটা চান্স থাকতো। কিন্তু যেহেতু এটা রাউন্ড, তার জন্য সাইডেও জলের সংস্পর্শে আসার কোনো সম্ভাবনা নেই, তার সাথে সাথে বাইরেও হেডের সাথে সংস্পর্শ হচ্ছে, ভিতরেও হেডের সাথে সংস্পর্শ হচ্ছে। তাহলে আলটিমেটলি আমাদের যে কোষ পর্দা, সেই কোষ পর্দাটা কিন্তু একটা স্টেবল স্ট্রাকচার দিতে পারছে। আশা করি কনসেপ্ট ক্লিয়ার। তাহলে লিপিডের ব্যাপারটা বুঝতে পারলে যে ফসফোলিপিডগুলো কেমনভাবে পরপর সজ্জিত থেকে পরে একটা লিপিড বাইলেয়ার তৈরি করে কোষ পর্দার মধ্যে। এখন দেখো এই লিপিডের বাইলেয়ার বাদ দিও, অর্থাৎ উপাদানের মধ্যে লিপিড বাদ দিও, আমি আরেকটা কথা বলেছিলাম, আরো দুটো উপাদান কি কি বলেছিলাম, একটা বলেছিলাম শর্করা, আরেকটা বলেছিলাম প্রোটিন। দেখো আমরা যদি প্রোটিনের কথা বলি, কোষ পর্দার মধ্যে প্রোটিন থাকে, দু নম্বর উপাদান একটা আছে, সেটা হচ্ছে প্রোটিন। আমরা যদি দেখো প্রোটিনের কথা বলি, তাহলে মনে রাখবে এখানে দু ধরনের প্রোটিন পাওয়া যায়, কোষ পর্দার মধ্যে দু ধরনের প্রোটিন পাওয়া যায়। কি কি দেখো, একটা প্রোটিন হচ্ছে, সেটা হচ্ছে লিপিড স্তরের উপরে ভাসমান অবস্থায় থাকবে, যেটাকে আমরা বলতে পারি কি না, যেটাকে আমরা পেরিফেরাল প্রোটিন বলতে পারি, বা বলতে পারো এক কথায় আমরা পরিফেরির মানে পরিধির দিকে যে প্রোটিন আছে, ঠিক আছে, পেরিফেরাল প্রোটিন বা পরিধির প্রোটিন যা বলবে, তাহলে একটাকে আমরা বলতে পারি পেরিফেরাল প্রোটিন। দেখো আরেকটা প্রোটিন আমরা বলতে পারি, সেটা হচ্ছে ইন্টিগ্রাল প্রোটিন। ইন্টিগ্রাল প্রোটিন বা এটাকে আমরা বলতে পারি প্রথিত প্রোটিন, অর্থাৎ যেটা প্রথিত অবস্থায় থাকে লিপিড বাইলারে। চলো আমরা যদি ব্যাপারটা দেখাই, মনে করো কিছু প্রোটিন আছে, সেই প্রোটিনগুলো পরিধির দিকে আছে, অর্থাৎ লিপিড স্তরের পরিধির দিকে। মনে করো সাপোজ এটা হচ্ছে একটা প্রোটিন, বা মনে করো এটা হচ্ছে একটা প্রোটিন, বা মনে করো এটা হচ্ছে একটা প্রোটিন, তাহলে লিপিড স্তরের উপরে আছে। কিন্তু কিছু কিছু প্রোটিন আছে, যে প্রোটিনগুলো কি হবে দেখো, এই যে লিপিড স্তরের মধ্যে প্রথিত অবস্থায় থাকবে, লিপিড স্তরের মধ্যে এরকম প্রথিত অবস্থায় থাকবে। ওকে, তাহলে দেখো এখানে লিপিড স্তরের মাঝে প্রথিত অবস্থায় আছে প্রোটিনটা, তার জন্য এটা হচ্ছে ইন্টিগ্রাল প্রোটিন বা প্রথিত প্রোটিন। এবং দেখো যেটা লিপিড স্তরের উপরে আছে সেটা হচ্ছে পরিধি বরাবর, সেটাকে আমরা বলতে পারি পেরিফেরাল প্রোটিন বা পরিধির প্রোটিন। মনে রাখবে যে পরিধির প্রোটিনগুলো এগুলো খুব বলতে পারো যে উইক বন্ড দ্বারা পরস্পরের সাথে যুক্ত থাকে লিপিডের সাথে, ঠিক আছে, নন কোভ্যালেন্ট বন্ড দ্বারা পরস্পরের সাথে যুক্ত থাকে। কিন্তু তুমি যদি ইন্টিগ্রাল প্রোটিনকে দেখো, তাহলে এখানে খুব স্ট্রংলি ভাবে কিন্তু লিপিডের সঙ্গে কিন্তু মাঝে এখানে প্রথিত অবস্থায় থাকে। তোমাকে কোশ্চেন দিতেই পারে যে কোন প্রোটিনকে এক্সট্রাক্ট করা সবচেয়ে কঠিন একটা লিপিড বাইলেয়ারের মধ্যে বা একটা কোষ পর্দার মধ্যে। মনে রাখবে ইন্টিগ্রাল প্রোটিনকে এক্সট্রাক্ট করা সবচেয়ে কঠিন, কিন্তু পেরিফেরাল প্রোটিনকে তুমি ইজিলি এক্সট্রাক্ট করতে পারবে একটা কোষ পর্দা থেকে, কারণ এখানে প্রোটিনগুলো কি আছে, উইক বন্ড দ্বারা যুক্ত আছে লিপিডের বাইলেয়ারে। আশা করি কি ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেছে। এখন দেখো যেমন লিপিডের উপর স্তরে প্রোটিন আছে, ঠিক একইভাবে নিচের দিকেও এরকম প্রোটিন থাকতে পারে, নিচের দিকেও এরকম প্রোটিন থাকতে পারে, কার সাথে, লিপিডের বাইলেয়ার সাথে। তাহলে আলটিমেটলি যদি তুমি পুরো ব্যাপারটাকে দেখো, তাহলে উপরে তুমি একটা স্তর পেলে, এটা কিসের স্তর, একটা প্রোটিনের স্তর পেলে। ঠিক একইভাবে তুমি যদি নিচ দিকে দেখো, তাহলে এখানেও তুমি একটা স্তর পেলে, কিসের স্তর পেলে, প্রোটিনের স্তর পেলে। তাহলে আলটিমেটলি পুরো যে কোষ পর্দা, সেই কোষ পর্দার মধ্যে তুমি কটা স্তর পেলে, একটা প্রোটিনের স্তর, লিপিডের বাইলেয়ার, আমি এটাকে একটা লিপিডের স্তরেই ধরছি, তাহলে মনে করো এটা হচ্ছে প্রোটিনের স্তর, লিপিডের বাইলেয়ার এটাকে ধরছি আমি একটা লিপিডের স্তর, আর নিচে যদি দেখো এটা হচ্ছে একটা প্রোটিনের স্তর। মানে একটা কোষ পর্দা কি হচ্ছে, পিএলপি, অর্থাৎ প্রোটিন, লিপিড এবং প্রোটিন নিয়ে পরে কমপ্লিট একটা কোষ পর্দা গঠিত হয়। তাহলে এটা কি বলছি, পিএলপি গঠন।
কি গঠন বলছি? পিএলপি গঠন। তাহলে দেখো আমরা কোষ পর্দার টোটাল 3টা উপাদান বলেছিলাম। একটা উপাদান বলেছিলাম লিপিড, একটা উপাদান বলেছিলাম প্রোটিন, আর একটা বলেছিলাম কার্বোহাইড্রেট। তাহলে দেখো তোমরা লিপিডের কথা জেনে গেলে, তার সাথে প্রোটিনের কথাও জেনে গেলে, কিন্তু দেখো কার্বোহাইড্রেটের কথা কিন্তু আমরা এখনো বলিনি। তাহলে কার্বোহাইড্রেট কীরকম থাকে দেখো কোষ পর্দার মধ্যে, বা শর্করা বা কার্বোহাইড্রেট। দেখো কার্বোহাইড্রেটের কথা যদি বলি তাহলে মনে রাখবে কার্বোহাইড্রেট এখানে কিছু পরিমাণ অল্প পরিমাণ থাকে, যে কি হয় লিপিডের সাথে সংযুক্ত অবস্থা থাকে, না হয় মনে করো কিছু প্রোটিনের সাথে যোগ আছে বা কোনো লিপিডের সাথে যোগ আছে। মনে করো কোনো প্রোটিনের সাথে যোগ থাকে অল্প পরিমাণ শর্করা, কোনো প্রোটিনের সাথে থাকে কোনো প্রোটিনের সাথে, অথবা এরকমও হতে পারে লিপিড, সেই লিপিডের মধ্যেও কিন্তু শর্করা যোগ থাকতে পারে, অথবা মনে করো লিপিড তার মধ্যেও শর্করা যোগ হয়ে আছে। ক্লিয়ার? যদি প্রোটিনের সাথে শর্করা যখন যোগ হচ্ছে তখন তার নাম হয়ে যাচ্ছে কি? গ্লাইকোপ্রোটিন। তখন তার নাম হয়ে যাচ্ছে চলো গ্লাইকোপ্রোটিন। আবার দেখো যখন শর্করার সাথে লিপিডের যোগ হচ্ছে তখন তার নাম হয়ে যাচ্ছে কি? গ্লাইকোলিপিড। ক্লিয়ার? তাহলে শর্করাও বুঝে গেলে যে কোষ পর্দার মধ্যে কোথায় থাকে, প্রোটিনও বুঝে গেলে যে কোষ পর্দার মধ্যে কোথায় থাকে, আর ফসফোলিপিড বা গ্লিসারাইডও বুঝে গেলে যে কেমনভাবে কোষ পর্দার মধ্যে থাকে। তাহলে কমপ্লিট যদি তুমি একটা কোষ পর্দার স্ট্রাকচার দেখো তাহলে তার 3টা উপাদান পার্টিকুলারলি কোথায় কোথায় তারা রোল প্লে করছে এই ব্যাপারটা আশা করি ক্লিয়ার হয়ে গেছে। এখন দেখো এর যদি একটা এক্সাম্পল বলি, কার্বোহাইড্রেটের যখন একটা ইম্পর্টেন্ট এক্সাম্পলের কথা যদি আমরা বলি, আমাদের মনে করে যে ব্লাড গ্রুপ আমরা নির্ণয় করি, আমরা পড়িনি, ক্লাস 11-এ আমরা পড়বো, আমাদের হিউম্যান ফিজিওলজিতে পাবো যে ব্লাড অ্যান্ড ব্লাড সার্কুলেশন যে চ্যাপ্টার, সেখানে বা তোমরা সবাই কোনো না কোনো সময় পড়েছো, ক্লাস 9 হোক বা কখনো, সেখানে তোমরা দেখেছো যে রক্তের যে গ্রুপ নির্ণয় করা হয়, সাপোজ কারো ব্লাড গ্রুপ এ বি এ বি, ঠিক আছে? তো এই যে রক্তের গ্রুপটা নির্ণয় করা হয় কার ভিত্তিতে নির্ণয় করা হয় না, আমাদের যে আরবিসি বা লোহিত রক্তকণিকা তার যে পর্দা, অর্থাৎ লোহিত রক্তকণিকার বাইরে যে কোষ পর্দা, সেই কোষ পর্দার মধ্যে একটা অ্যান্টিজেন থাকে, 2 ধরনের অ্যান্টিজেন থাকে, এ বি। যদি লোহিত রক্তকণিকার কোষ পর্দায় এ অ্যান্টিজেন থাকে তাহলে ব্লাড গ্রুপ এ, যদি বি থাকে তাহলে বি, যদি এ বি দুটোই থাকে তাহলে এ বি, আর যদি কোনো না থাকে তাহলে সেটা হচ্ছে ও ব্লাড গ্রুপ। তাহলে এই যে অ্যান্টিজেনটার উপর ভিত্তি করে তুমি ব্লাড গ্রুপটা নির্ণয় করছো, ওই যে অ্যান্টিজেনটা সেটা কে? সেটা এক প্রকার শর্করায়। সেই শর্করাটাই কোথায় থাকে? ওখানে কোষ পর্দার মধ্যে থাকে। তাহলে এক্সাম্পল বলছি, যেমন আমরা কি এক প্রকার বলতে পারি, যেমন ব্লাড গ্রুপের অ্যান্টিজেন, বা এক কথা আমরা বলতে পারি কি ব্লাডের অ্যান্টিজেন, বা আমরা বলতে পারি আরবিসি এর পর্দায় উপস্থিত অ্যান্টিজেন। সেটা কি? সেটা কিন্তু এক প্রকার শর্করা। ক্লিয়ার? বা আমরা বলতে পারি ব্লাড অ্যান্টিজেন। তাহলে আমরা 3টা যে উপাদান, সেই 3টা উপাদান মোটামুটি আমরা দেখে নিলাম যে কেমনভাবে কোষ পর্দায় তারা রোল প্লে করছে কোষ পর্দার গঠনটাকে মেনটেন করার জন্য। আশা করি পুরো ব্যাপারটা ক্লিয়ার, তাই তো? চলো এবারে যদি আমরা এখানে একটা জিনিস দেখি, দেখো এখানে যদি আমরা একটা জিনিস দেখি তাহলে আমরা যে লিপিডের কথা বলেছিলাম, সেই লিপিডে আমরা একটা ফসফোগ্লিসারাইড বলেছি, তার সাথে আমরা আরেকটা লিপিড বলেছিলাম, সেটা হচ্ছে কোলেস্টেরল। অ্যাকচুয়ালি কোলেস্টেরল কি রোল প্লে করে সেটা আমরা দেখব, ঠিক আছে? সেটা আমরা এখনই দেখবো যে কোলেস্টেরল কি রোল প্লে করে কোষ পর্দার গঠনের ক্ষেত্রে। চলো তাহলে আমরা দেখিনি। এরপর আমরা একটা যে জিনিস দেখবো সেটা হচ্ছে, তাহলে দেখো এটা হচ্ছে একটা কোষ পর্দার গঠন, যে কোষ পর্দার গঠনটা কি পেলে? প্রোটিনের স্তর, লিপিডের স্তর আর প্রোটিনের স্তর। তাহলে মনে রাখবে যে একটা কোষ পর্দার মধ্যে কটা স্তর থাকে লিপিডের? 2টো স্তর থাকে লিপিডের, মানে লিপিডের বাইলেয়ার। যদি বলো লিপিডের বাইলেয়ার মানে একটা লিপিডের লেয়ার, কিন্তু এক একটা লিপিডের যদি লেয়ার বলো তাহলে 2টো লিপিডের লেয়ার আছে। ক্লিয়ার? চলো এবারে দেখো আমরা যদি এই যে কোষ পর্দার কথা যদি বলি, এবং এই কোষ পর্দার মধ্যে একটা বিশেষ ঘটনা আমরা দেখতে পাই, যেটা আমি প্রথমেই তোমাদেরকে বলেছি যে প্রোটিন, কার্বোহাইড্রেট এবং শর্করার মিশ্রণে গঠিত হয় কোষ পর্দা, এবং এটা হচ্ছে ডাইনামিক অর্থাৎ চেঞ্জিং। তো কেমনভাবে চেঞ্জিং হয় সেটা জানার জন্য আমাদেরকে যেটা জানতে হবে সেটা হচ্ছে মেমব্রেনের ফ্লুইডিটি ও মেমব্রেন কি। দেখো মেমব্রেনের ফ্লুইডিটির কথা যদি বলি তাহলে কি হয়, দেখো মেমব্রেনের ফ্লুইডিটি মানে হচ্ছে মেমব্রেনের ফ্লুইডিটি বা কোষ পর্দার ফ্লুইডিটি। দেখো কোষ পর্দার ফ্লুইডিটি, দেখো কোষ পর্দার ফ্লুইডিটি বলতে বোঝায়, এক কথায় ফ্লুইডিটি বলতে মনে রাখবে মুভমেন্ট। অর্থাৎ তুমি যে লিপিডের যে স্তরগুলো দেখলে বা প্রোটিন দেখলে বা কার্বোহাইড্রেট দেখলে, সবাই আছে, সকলের মধ্যে কি হবে? একটা মুভমেন্ট হবে।
এটাই হচ্ছে ফ্লুইডিটি। তাহলে কোষ পর্দার ফ্লুইডিটি বলতে আমরা মুভমেন্টকেই বোঝাই। তো এখন এই কোষ পর্দার ফ্লুইডিটি আমাদের কেন প্রয়োজন হয় জানো? অ্যাকচুয়ালি কোষ পর্দার ফ্লুইডিটির প্রয়োজন, দেখো তাহলে প্রথমে মনে করো ফ্লুইডিটি মানে কি, ফার্স্ট বলো যে ফ্লুইডিটি মানে কি। ফ্লুইডিটি মানে হচ্ছে কোষ পর্দার মধ্যে তুমি যে ফসফোলিপিড দেখলে বা প্রোটিন দেখলে বা শর্করা দেখলে, তারা কিন্তু স্থান পরিবর্তন করবে। তারা কি করবে? তারা কিন্তু স্থান পরিবর্তন করবে। এমন নয় যে ফিক্স পরস্পরের সাথে চিপকে থাকবে, এরকম ব্যাপার নয়। তারা কিন্তু মুভমেন্ট করবে। এটাই হচ্ছে ফ্লুইডিটি। অর্থাৎ এক কথায় ফ্লুইডিটি বলতে মনে রাখবে মুভমেন্ট। এবার কোশ্চেনটাতে এটার প্রয়োজন কেন হয়? মনে করো সাপোজ একটা কোষের আয়তন বৃদ্ধি পেতে চায়, তাহলে বলো একটা কোষের আয়তন যদি বৃদ্ধি পেতে চায় তাহলে কি হতে হবে? কোষটার যে কোষ পর্দা সেটাকে বড় হতে হবে। আচ্ছা, কোষ পর্দাটাকে যদি বড় হতে হবে তাহলে কি হবে? নতুন এক্সট্রা লিপিড অ্যাড হতে হবে। আবার মনে করো আমি যদি বলি কোনো একটা বস্তু কোষের ভিতরে ঢুকতে চায় বা কোনো একটা বস্তু কোষের বাইরে যেতে চায়, তাহলে কার মধ্যে দিয়ে যাবে? কোষ পর্দার মধ্যে দেবে। তাহলে যে লিপিডগুলো পরস্পর পাশাপাশি আছে, তারা যদি পরস্পরের থেকে যদি মুভ না করে, তারা যদি পরস্পরের সাথে এই থেকে মুভ না করে, তাহলে ওই স্থান দিয়ে কিভাবে কোনো একটা বস্তু কোষের ভিতরে ঢুকবে বা কোনো একটা বস্তু কোষ থেকে বাইরে বেরোবে? মানে আমার বলার বক্তব্য হচ্ছে যে লিপিডগুলো যদি পরস্পরের সাথে চিপকিয়ে থাকে একে অপরের সাথে, তাহলে কিভাবে কোনো বস্তু ওই পর্দাকে ক্রস করে পরে বাইরে যাবে বা বাইরে থেকে কোনো একটা বস্তু যাবে? তাহলে নিশ্চয়ই লিপিডের যে ফসফোলিপিডগুলো, তাদেরকে কী হবে? মুভ করতে হবে। তারা যত মুভ করবে তাদের মধ্যে গ্যাপ সৃষ্টি হবে, ফলে কী হবে? কোনো বস্তুর আদান প্রদান হবে। সেকেন্ডলি মনে করো কোষ পর্দার আয়তন বৃদ্ধি পেতে চায়, তাহলে কোষ পর্দার আয়তন যদি বৃদ্ধি পেতে চায় তাহলে কী হবে? নতুন লিপিড অ্যাড হতে হবে। তাহলে নতুন লিপিড অ্যাড হতে হলে কী হবে? লিপিডগুলোকে মুভ করতে হবে, তবে গিয়ে লিপিড অ্যাড হবে, তবে গিয়ে কী হবে? কোষ পর্দার আয়তন বৃদ্ধি হবে। তার মানে আমরা যদি বলি কোষের আয়তন বৃদ্ধি, বা যদি আমরা বলি কোনো একটা কোষের মধ্য দিয়ে কোনো বস্তুর আদান প্রদান, এগুলোর ক্ষেত্রে কিন্তু ফ্লুইডিটি খুবই একটা ইম্পর্ট্যান্ট ফিচার্স। এখন কোশ্চেন হচ্ছে এই যে ফ্লুইডিটি, তাহলে ফ্লুইডিটি ব্যাপারটা বুঝে গেছে যে কি হয় না, যখন ফসফোলিপিডগুলো স্থান পরিবর্তন করে, ঠিক আছে, সেটা হচ্ছে ফ্লুইডিটি। এবার স্থান পরিবর্তন করার ফলে কি হয় না, আমাদের কোষ পর্দার আয়তন বৃদ্ধি হয়, কোনো বস্তুর আদান প্রদান হয় কোষ পর্দার মধ্য দিয়ে, অর্থাৎ পরিবহন। এখন এই যে ফ্লুইডিটি, এই ফ্লুইডিটিটাকে মেনটেন করে কে বা কন্ট্রোল করে কে? মনে রাখবে এই ফ্লুইডিটিটাকে কন্ট্রোল করে, এই ফ্লুইডিটিকে কন্ট্রোল করে কে? মনে রাখবে এই ফ্লুইডিটিকে কন্ট্রোল করে দুটো জিনিস। এক, সেটা হচ্ছে টেম্পারেচার, তাপমাত্রা, আর একটা হচ্ছে লিপিড কম্পোজিশন। তাহলে এটাকে কন্ট্রোল করে দুটো জিনিস, দেখো এটাকে কন্ট্রোল করে দুটো জিনিস। এক, সেটা হচ্ছে তাপমাত্রা বা টেম্পারেচার। আরেকটা কন্ট্রোল করে যে সে হচ্ছে কি, সেটা হচ্ছে লিপিডের কম্পোজিশন বা লিপিডের উপাদান, বা আমি এক কথায় বলে দিচ্ছি লিপিড কম্পোজিশন। বা এক কথা আমি বলতে লিপিড কম্পোজিশন। এবারে ব্যাপারটা কি একটু যদি আমরা ডিসকাস করে বলি, তাহলে দেখো আমরা যদি টেম্পারেচারের কথা বলি তার আগে আমি বলি যে লিপিডের কম্পোজিশনের মধ্যে স্পেশালি ফ্যাটি অ্যাসিডের যে চেন, তার দৈর্ঘ্যটা আর কোলেস্টেরল, এই দুটোর উপরে ডিপেন্ড করে। তাহলে লিপিডের কম্পোজিশনের মধ্যে আমি দুটো জিনিসের উপরে নির্ভর করবে ফ্লুইডিটিটা। কি কি বলো? একটা হচ্ছে ফ্যাটি অ্যাসিডের চেনের যে লেন্থ, তাহলে এক কথায় আমরা বলতে পারি লেন্থ অফ ফ্যাটি অ্যাসিড চেন, ক্লিয়ার? আরেকটা হচ্ছে কোলেস্টেরল। এই দুটো লিপিডের দুটো জিনিসের উপরে নির্ভর করবে ফ্লুইডিটিটা বৃদ্ধি পাবে না কম হবে। আর তার সাথে টেম্পারেচার তো আছেই, সেটা আমরা বলছি। চলো এই দুটো জিনিসকে যদি আমি বলি, আমি তোমাদেরকে প্রথমে যখন পড়ালাম যে একটা হেড এবং একটা টেল, সেখানে আমি কি বলেছিলাম যে ফ্যাটি অ্যাসিডটা করছিলাম, একটাকে R1 লিখছিলাম আর একটাকে R2 লিখছিলাম। সেখানে কি বলেছিলাম? এটা ভেরিয়েবল, অর্থাৎ কোনো ফ্যাটি অ্যাসিডের চেন 16টা কার্বনযুক্ত, কোনো ফ্যাটি অ্যাসিডের চেন 18টা কার্বনযুক্ত। তাহলে যে ফ্যাটি অ্যাসিডের চেনটা 18টা কার্বনযুক্ত সেটা লম্বা, যেটা 16টা কার্বনযুক্ত সেটা ছোট। অর্থাৎ দেখো ফ্যাটি অ্যাসিডের চেনটা হতে পারে ছোট, হতে পারে বড়। মনে করো ফ্যাটি অ্যাসিডের চেনটা 16টা কার্বনযুক্ত হলো, বা মনে করো এটা এই যে চেনটা, এটা ফ্যাটি অ্যাসিড, এটা লম্বা। তাহলে মনে করো ফ্যাটি অ্যাসিডে এটা হচ্ছে 18 কার্বনযুক্ত মানে লম্বা, এটা হচ্ছে 16 কার্বনযুক্ত মানে এটা হচ্ছে ছোট। এবার একটা জিনিস তোমরা ভালো করে কল্পনা করে দেখো, যদি মনে করো এই যে লেন্থের এই যে চেনটা যদি বড় হয়, সাপোজ তোমরাই দেখো, যদি চেনটা মনে করো বড় হয় 18 কার্বনে, তাহলে চেনটা যদি লং হয়, ভালো করে দেখো চেনটা যদি লং হয়, দেখো তোমরা একটু আগে যে ছবিটা দেখলে, দেখো মনে করো এখানে লিপিডগুলো এইভাবে আছে, আচ্ছা বলো লিপিডের চেনগুলো যদি লম্বা হয়, অর্থাৎ এই যে ফ্যাটি অ্যাসিডের চেনগুলো যদি লম্বা হয়, তাহলে পরস্পরের সাথে কি হয়ে যাবে? অ্যাটাচ হয়ে যাবে, পরস্পরের সাথে অ্যাটাচ হয়ে যাবে। দেখো নিজেরাই কল্পনা করো, যদি মনে করো চেনটা লম্বা হয় তাহলে আর কি হবে? এই চেনগুলো পরস্পরের সাথে কি হয়ে যাবে? অ্যাটাচ হয়ে যাবে। অর্থাৎ আমি বলতে পারি যে ইন্টারাকশনটা হাই হয়ে যাবে।
অর্থাৎ লিপিডের নিজেদের মধ্যে ইন্টারঅ্যাকশনটা, সেই ইন্টারঅ্যাকশনটা হাই হয়ে যাবে। ওদের যে ইন্টারঅ্যাকশন, সেই ইন্টারঅ্যাকশনটা কী হয়ে যাবে? ইন্টারঅ্যাকশনটা হাই হয়ে যাবে। এবারে বলো, লিপিডের মধ্যে যদি পরস্পরের ইন্টারঅ্যাকশন থাকে তাহলে লিপিডগুলো দূরে যাবে না কাছে থাকবে? যদি লিপিডের টেলগুলোর মধ্যে যদি ইন্টারঅ্যাকশন থাকে তাহলে লিপিডগুলো দূরে যাবে না কাছে থাকবে? লিপিডগুলো কাছেই থাকবে। আর বলো, লিপিড যদি কাছেই থাকে, যদি দূরে না মুভ করে, তার মানে ফ্লুইডিটি বাড়বে না কমবে? আমরা ফ্লুইডিটি কাকে বলেছি? ফ্লুইডিটি মানে মুভ করবে। তাহলে যখনই চেনগুলো লম্বা হবে, পরস্পরের সাথে ইন্টারাকশন বাড়বে, ফলে লিপিডগুলো কোথাও যাবে না, কাছাকাছি থাকবে, তার মানে ফ্লুইডিটি কমবে। তার মানে কি হবে না, এখানে আমরা বলতে পারি ফ্লুইডিটি পুরোপুরি কমে যাবে। তাহলে এখানে কি হয়ে যাবে? ফ্লুইডিটি পুরোপুরি কমে যাবে। বলো, অল ক্লিয়ার? তাহলে মনে রাখবে যে ফ্লুইডিটি কার উপরে ডিপেন্ড করছে? এক, লেন্থ অফ ফ্যাটি অ্যাসিড চেন। অর্থাৎ লিপিডের যে ফ্যাটি অ্যাসিডের চেনটা সেটা যত লম্বা হবে তত চেনে চেনে ইন্টারাকশন হবে, যত ইন্টারাকশন হবে লিপিডগুলো দূরে যাবে না, কাছাকাছি থাকবে। যত লিপিড কাছাকাছি থাকবে মানে ফ্লুইডিটি কম হচ্ছে। তো স্বাভাবিক ব্যাপার, চেনের সাথে চেনে যদি অ্যাটাচ হয় তারা দূরে কি করে যাবে? পাশাপাশি থাকবে। এবারে দেখো, যদি চেনটা ছোট হয় তাহলে তার উল্টোটা, যদি ফ্যাটি অ্যাসিড চেন ছোট হয় তাহলে ইন্টারাকশনটা কম হবে। ইন্টারাকশন কম হলে কি হবে? লিপিডগুলো দূরে দূরে যাবে। লিপিডগুলো দূরে দূরে গেলে কি হবে? ফ্লুইডিটি বৃদ্ধি পাবে। অর্থাৎ এর উল্টোটা হবে যদি শর্ট চেন হয়। ব্যাপারটা ক্লিয়ার হয়েছে? চলো, এবার আমরা কোলেস্টেরলের কথা যদি বলে এটা ক্লিয়ার পুরোপুরি যে লং চেন হলে কি হবে আর শর্ট চেন হলে কি হবে। স্পেশালি নিট পরীক্ষাতে ডাইরেক্ট এখান থেকে কিন্তু এই কনসেপ্ট থেকে তোমার কোশ্চেন আসবে, ঠিক আছে? কোনটার ক্ষেত্রে কি হচ্ছে ব্যাপারটা কিন্তু মাথায় রাখবে যে কখন ফ্লুইডিটি বাড়ছে কখন কমছে। এবার দেখো, আমরা যদি কোলেস্টেরলের কথা বলি, কোলেস্টেরল কি? এটা হচ্ছে রিং লাইক স্ট্রাকচার, ঠিক আছে? একটা রিংয়ের মতো একটা স্ট্রাকচার কোলেস্টেরল, ঠিক আছে? মনে করো আমার এখানে লিপিডগুলো এইভাবে আছে কোষপর্দার মধ্যে। সাপোজ কোষপর্দার মধ্যে আমার মনে করো লিপিডগুলো এইভাবে আছে, ক্লিয়ার? এবার এদের মাঝে মাঝে মনে করো কোলেস্টেরল আছে। কোলেস্টেরল হচ্ছে রিং লাইক স্ট্রাকচার। মনে করো কোলেস্টেরল এটা হচ্ছে একটা রিং লাইক স্ট্রাকচার। চলো, কোলেস্টেরল হচ্ছে একটা রিং লাইক স্ট্রাকচার। তাহলে লিপিডের মাঝে মাঝে যদি এরকম কোলেস্টেরল থাকে, তাহলে বলো, যদি লিপিডের মাঝে মাঝে কোলেস্টেরলগুলো থাকে ফসফোলিপিডের মাঝে মাঝে, তাহলে এখানে কি হবে? রিজিডিটি বৃদ্ধি পাবে। রিজিডিটি বৃদ্ধি পাবে অর্থাৎ এই যে লিপিডগুলো পরস্পরের কাছে আসবে, মানে এই রিংটা দুটো লিপিডের মাঝে থেকে পরে লিপিডেরকে কি করছে? কাছাকাছি রাখতে সাহায্য করছে। দ্যাটস মিনস আমি এখানে বলতে পারি কি, এখানে আমার রিজিডিটিটা বৃদ্ধি পাচ্ছে, এখানে আমার রিজিডিটি সেটা বৃদ্ধি পাচ্ছে। দেখো, নিজেরাই কল্পনা করো, মুখস্থ করার কোনো ব্যাপার নেই। দেখো, নিজেরাই কল্পনা করো, যদি লিপিডের মাঝে মাঝে এরকম লিঙ্ক লাইক একটা স্ট্রাকচার থাকে তাহলে লিপিডগুলো কি দূরে যাবে? ফসফোলিপিডগুলো তার তো কাছাকাছি থাকার চেষ্টা করবে, অর্থাৎ তাদের রিজিডিটি কি হবে? তাদের রিজিডিটি বৃদ্ধি পাবে। আর দেখো, তাদের যদি রিজিডিটি বৃদ্ধি পায়, বলো, তার মানে এরা যদি দূরে দূরে না যায় ফসফোলিপিডগুলো, তাহলে কি হবে? ফ্লুইডিটি বাড়বে না কমবে? বলো, ফ্লুইডিটি কি হবে? তাহলে ফ্লুইডিটি অবশ্যই কি হবে? ফ্লুইডিটি অবশ্যই কমবে। তাহলে এখানে কি হবে? ফ্লুইডিটি কমবে। তাহলে দেখো, কোলেস্টেরলের রোল কি ফ্লুইডিটিতে সেটাও বুঝতে পারলে। আর লং চেন আর শর্ট চেন কার? ফ্যাটি অ্যাসিডের একটা ফসফোলিপিডের মধ্যে যে চেন দুটো থাকে সেটা লং না শর্ট তার উপরেও ডিপেন্ড করছে ফ্লুইডিটি। এবার কোশ্চেনটা হচ্ছে যে বিভিন্ন টেম্পারেচারে বিভিন্ন রকম হবে। এবার এরপরে যেটা আমি বলছি সেটা মনে রাখবে, ডাইরেক্ট কোশ্চেনটা এখান থেকেই আসবে। দেখো, দুটোর ক্ষেত্রে কিন্তু এটাকে মেনটেন করার জন্য দুরকম ব্যাপার হয়। দেখো, আমরা যদি টেম্পারেচারের কথা বলি, ভালো করে দেখে নাও, আমরা যদি এখানে টেম্পারেচারের কথা বলি, তাহলে যেখানে হাই টেম্পারেচার সেখানে তোমার কোষপর্দার লিপিডগুলোকে মেনটেন করার জন্য একরকম কন্ডিশন দরকার, যেখানে লো টেম্পারেচার সেখানে তো কিন্তু আরেক রকম কন্ডিশন দরকার। তাহলে আমি দুটো কন্ডিশনকেই ধরে নিচ্ছি। চলো, মনে করো আমি ধরে নিচ্ছি একটা হচ্ছে লো টেম্পারেচার, অর্থাৎ শীতের দেশে মনে করো সাপোজ, আরেকটা আমি ধরছি হাই টেম্পারেচার, আরেকটা আমি ধরছি হাই টেম্পারেচার, নিরক্ষীয় অঞ্চল মনে করো সাপোজ, হাই টেম্পারেচার। তাহলে এখানে তোমার যে লিপিডের ফসফোলিপিডের যে চেনগুলো আছে, মনে করো ফসফোলিপিডের যে চেনগুলো আছে কোথায়? কোষ পর্দার মধ্যে, একটু আগেই দেখলে। তাহলে এই ফসফোলিপিডগুলো অনেক দূরে চলে গেলেও বিপদ, আবার একদম কাছাকাছি থাকলেও বিপদ। অর্থাৎ তোমার ফসফোলিপিডের একটা নির্দিষ্ট ডিস্টেন্স মেনটেন করে কিন্তু চলতে হবে, তবে গিয়ে কোষের আয়তন বৃদ্ধি হবে, কোনো বস্তুর আদান প্রদান হবে। এবারে লিপিডগুলো যদি অনেক দূরে চলে যায় তাও প্রবলেম, লিপিডগুলো সবসময় যদি পরস্পরের সাথে চিপকে থাকে তাও প্রবলেম। অর্থাৎ ফ্লুইডিটিটাকে একটা নির্দিষ্টভাবে মেনটেন করে কে? এই কোলেস্টেরল আর এই চেন। তাহলে দেখো, যদি লো টেম্পারেচার হয়, দেখো যদি লো টেম্পারেচার হয় তাহলে বলো এই লিপিড, যে ফসফোলিপিডগুলো পরস্পরের কাছে আসবে না দূরে থাকবে? তাদের মধ্যে টেন্ডেন্সি থাকবে কাছে আসার। আর যদি টেম্পারেচারটা হাই হয় তাহলে তারা দূরে থাকবে।
ওই জন্য দেখবে তুমি একটা যে কোনো জিনিস, লিপিড জাতীয় যে কোনো জিনিস শীতকালে কী হবে, সেটা জমে যায়। তাহলে দেখো এখানে কি হয়, যখনই টেম্পারেচার লো থাকবে মানে লিপিড, ফসফোলিপিডগুলো কাছাকাছি আসার চেষ্টা করবে। এবার কাছাকাছি আসতে গেলে সেটা আমাদের ক্ষেত্রে প্রবলেম। তাহলে বলো তখন চেনটাকে কি মেনটেন করতে হবে? তখন ফ্যাটি অ্যাসিডের যে চেনটা, বলো তখন ফ্যাটি অ্যাসিডের যে চেনটা, সে ফ্যাটি অ্যাসিডের চেনটাকে কি করতে হবে বলো, তোমরা নিজেরাই বলো, আমি একটু আগেই বললাম। তাহলে দেখো যদি ফ্যাটি অ্যাসিডের চেনটা যদি শর্ট হয়, ফ্যাটি অ্যাসিডের চেনটা যদি মনে করো শর্ট হয় তাহলে ফ্লুইডিটি বৃদ্ধি পাবে। তাহলে এখানে লো টেম্পারেচারে আমার ফ্লুইডিটি নর্মালি কম হয়, তাহলে এখানে চেনটাকে যদি ছোট করে দাও তাহলে ফ্লুইডিটি বৃদ্ধি পাবে, তাহলে একটা নির্দিষ্ট মেনটেন থাকবে, তাই তো। কিন্তু বলো যদি হাই টেম্পারেচার কী হবে, ফসফোলিপিডগুলো দূরে দূরে যাওয়ার চেষ্টা করবে, কিন্তু ওদেরকে বেশি দূরে যেতে দেওয়া চলবে না। তাহলে এখানে কী হতে হবে, আমার ফ্যাটি অ্যাসিডের চেনটাকে কী হতে হবে, লং হতে হবে। কারণ লং ফ্যাটি অ্যাসিডের চেন হলে কি হয়, সেটা ফ্লুইডিটিকে কমায়। অর্থাৎ দেখো যখন লো টেম্পারেচার হচ্ছে তখন ফ্লুইডিটিকে বাড়াতে হচ্ছে, যখন হাই টেম্পারেচার হচ্ছে তখন ফ্লুইডিটিকে কমাতে হচ্ছে। তার জন্য এখানে চেনটা শর্ট রাখতে হচ্ছে, এখানে চেনটাকে লং রাখতে হচ্ছে। আচ্ছা চলো আমরা যদি কোলেস্টেরলের কথা বলি, দেখো আমরা যদি কোলেস্টেরলের কথা বলি, তাহলে বলো কোলেস্টেরলের পরিমাণ যদি মনে করো কম হয় তাহলে ফ্লুইডিটি কী হবে, বেশ বৃদ্ধি পাবে। তাহলে লো টেম্পারেচারে তোমার ফ্লুইডিটি বাড়াতে হবে না কমাতে হবে, লো টেম্পারেচারে তোমার ফ্লুইডিটিটাকে বাড়াতে হবে। তাহলে যদি ফ্লুইডিটি বাড়াতে চাও তাহলে কোলেস্ট্রল বাড়াতে হবে না কমাতে হবে, কোলেস্ট্রলকে কমাতে হবে। আর বলো হাই টেম্পারেচারে ফ্লুইডিটি বাড়ে না কমে, ফ্লুইডিটি বাড়ে, তাহলে তোমাকে এটাকে কমাতে হবে। তাহলে ফ্লুইডিটি কমাতে গেলে কোলেস্টেরলটা কী করতে হবে, বাড়াতে হবে। তাহলে দেখো এই ফ্যাটি অ্যাসিডের চেন আর কোলেস্টেরল এই দুটো পুরোপুরি মেনটেন করে রাখছে কাকে, না কোষ পর্দার ফ্লুইডিটিকে। ফ্লুইডিটি মানে লিপিডগুলোর মুভমেন্ট করছে, আর লিপিডগুলোর মুভমেন্টটা লো টেম্পারেচারে কী করতে হবে, বাড়াতে হবে, আর হাই টেম্পারেচার কমাতে হবে। কারণ নর্মালি লো টেম্পারেচারে লিপিডগুলো কাছাকাছি থাকে, তাহলে তোমার কাজ হচ্ছে তাদেরকে একটু মুভমেন্ট করা। তার জন্য আমাকে কী করতে হবে, শর্ট চেন নিতে হবে আর কোলেস্টেরলটাকে কম নিতে হবে। আবার যখন টেম্পারেচার হয় তখন লিপিডগুলো কী হয়, দূরে দূরে থাকে, তাহলে তাদেরকে অতটা দূরেও যাওয়া চলবে না, তাদেরকে কী আনতে হবে, কাছে আনতে হবে। তাহলে তার জন্য কী দরকার, ফ্যাটি অ্যাসিডের চেনটাকে লং করব আর কোলেস্টেরলের পরিমাণ হাই করব। তাহলে কোলেস্টেরল আর বলতে পারি আমরা ফ্যাটি অ্যাসিডের চেন পুরোপুরি কী করে, না মেনটেন করে ফ্লুইডিটিকে। আশা করি ব্যাপারটা পুরো ক্লিয়ার হয়েছে, পুরো ব্রেনে একদম ছেপে গেছে। চলো এবারে নেক্সট মনে রাখবে একটা কথা, এই যে মনে করো লিপিডের কথা বললাম আমরা কোথায়, কোষ পর্দার মধ্যে। এই যে কোষ পর্দার মধ্যে যে আমরা লিপিডের কথা বললাম, এই লিপিডগুলো কিন্তু মুভ করতে থাকে, মনে করো সাপোজ এটা হচ্ছে একটা লিপিডের স্তর, সাপোজ মনে করো এটা একটা লিপিডের স্তর আর এটা একটা লিপিডের স্তর। এটা কোষ পর্দার মধ্যে গঠন আমরা এখনই দেখলাম আমরা কোষ পর্দার মধ্যে গঠন, ক্লিয়ার। এইবারে এই যে ফসফোলিপিডগুলো এগুলো মুভ করতে থাকে, হতে পারে এই এক স্তর থেকে তার নিচের স্তরে চলে এলো লিপিড, বা এই স্তর থেকে এই স্তরে চলে এলো লিপিড। তার মানে কী করছে, লিপিডটা মুভ করছে। লিপিডের এই যে মুভমেন্টটা, এই মুভমেন্টটাকে বলা হয় ফ্লিপ ফ্লপ মুভমেন্ট, এটাকে বলা হয় ফ্লিপ ফ্লপ মুভমেন্ট। তাহলে এটাকে আমরা বলবো ফ্লিপ ফ্লপ মুভমেন্ট। আবার এইরকমও হতে পারে একটা স্তরের মধ্যে লিপিডের মধ্যে মুভ হতে পারে, এটাকে আমরা কি বলবো, এটাকে আমরা বলবো ল্যাটারাল মুভমেন্ট, ক্লিয়ার। তাহলে লিপিডের মুভমেন্টও বুঝে গেলে, তাহলে একটা কোষ পর্দা, সেই কোষ পর্দার গঠন বুঝে গেলে, তার উপাদান বুঝে গেলে, আচ্ছা তার মধ্যে কী কী লিপিড আছে সেগুলো বুঝে গেলে, লিপিডের ফ্লুইডিটি বুঝে গেলে, লিপিডের মুভমেন্ট বুঝে গেলে। এ বাদ দিয়েও কোষ পর্দার গঠন সংক্রান্ত বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন মডেল দিয়েছিল, যেগুলো আমরা নেক্সট ক্লাসে করব। আজকের আমাদের ভিডিও ডিউরেশন অনেক লম্বা হয়ে যাবে, তার জন্য আমরা কি করছি, আজকে আমরা কোষ পর্দার এইখান থেকে করছি। নেক্সট ক্লাসে আমরা কি করব, কোষ পর্দা সংক্রান্ত বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন মডেল দিয়েছিল, আমরা সেগুলো দেখব, এবং কোষ পর্দার মধ্যে কীভাবে কোনো বস্তুর পরিবহন হয় সেটা আমরা দেখব। ঠিক আছে, তোমাদের যদি ভিডিও অবশ্যই ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং লাইক করবে, এবং যদি তোমাদের কোনো কোয়েরি থাকে বা কোশ্চেন থাকে তাহলে অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে জানাবে। ওকে।